Yeah, students and viewers, I hope you are well. প্রিয় শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক যেখান থেকে আমার অনলাইন ভিডিও ক্লাসটি দেখছেন সকলকে আমার অনলাইন ভিডিও ক্লাসে স্বাগত। সবাইকে মহান সৃষ্টিকর্তায় করোনা মহামারী থেকে রক্ষা করেন এই কামনা করি। তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের উপরে আমি প্রথম চ্যাপ্টারের উপরে কিছু আলোচনা করার চেষ্টা করব। দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য এটা উপযোগী, তোমরাও এটা খেয়াল রাখবে। পদার্থবিজ্ঞান বিষয়ে প্রথম চ্যাপ্টারের উপরে যে আলোচনা, প্রাথমিক আলোচনা, সেটা আমি করব না। এখন একটা সৃজনশীল প্রশ্নের দিকে আমি সিকিউর দিকে অগ্রসর হতে যাচ্ছি। তো প্রথমে আছে আমাদের ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে। ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে প্রধান স্কেলের প্রথমে এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণকে হলো ভার্নিয়ার ধ্রুবক বলে। প্রধান স্কেলের প্রথমে এক ভাগের চেয়ে প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে প্রধান স্কেলের প্রথমে এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের প্রথমে এক ভাগ, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ, ক্ষুদ্রতম এক ভাগ, প্রধান স্কেলের প্রথমে এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের প্রথমে এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণকে ভার্নিয়ার ধ্রুবক বলে। তার পরিমাণকে ভার্নিয়ার ধ্রুবক বলে। একে বিসি দিয়ে প্রকাশ করা হয়। ভার্নিয়ার কনস্ট্যান্ট বিসি ইকুয়াল টু এস বাই এল। এখানে এস হচ্ছে 1 মিলিমিটার, সাধারণত এস ধরা হয় 1 মিলিমিটার, আর এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগের সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে আমরা কি বুঝলাম যে ভার্নিয়ার ধ্রুবক, আমাদের ভার্নিয়ার স্কেলের সংক্রান্ত একটা অঙ্ক জানতে থাকে। তো ভার্নিয়ার স্কেলটা তোমাদের গুরুত্বপূর্ণ মাপজোকের বেলায় পদার্থবিজ্ঞানের বিষয়ে যখন আমরা দৈর্ঘ্য মাপবো, কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা মাপবো, তো সেই বিষয়ে ভার্নিয়ার ধ্রুবকটা আমাদের সঠিক পাঠ দেবে, অর্থাৎ মিলিমিটারের ক্ষুদ্রতম অংশ পর্যন্ত আমাদের সঠিক মাপ দেবে। আমরা যদি স্কেল দিয়ে মাপি তাহলে আমরা মিলিমিটার পর্যন্ত মাপতে পারবো। দেখা গেল যে এটা 10 সেন্টিমিটার, 2 মিলিমিটার সামথিং। তো 2 মিলিমিটার আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম, 2 মিলিমিটারের ভগ্নাংশ, তারপরে যে সামান্য একটু আছে 2 এবং 3 মিলিমিটারের মাঝামাঝি আমাদের স্কেলের দাগটা আমাদের আসছে। তো 2 এবং 3 মিলিমিটারের মধ্যে সঠিকভাবে আমাদের ওই পরিমাপটা জানার জন্য আমাদের ভার্নিয়ার স্কেলটা ব্যবহার করতে হবে। তো ভার্নিয়ার স্কেলটা ব্যবহার করতে গেলে আমাদের অবশ্যই ভার্নিয়ার ধ্রুবকটা লাগবে। সূত্রটা আমি পরে দিচ্ছি। তাহলে ভার্নিয়ার ধ্রুবকটা আমাদের অবশ্যই লাগবে বিসি। প্রত্যেকটা যন্ত্রের একটা ভার্নিয়ার ধ্রুবক নির্দিষ্ট করা থাকে, স্কেলে গায়ে লেখা থাকে, অথবা তুমি ভার্নিয়ার ধ্রুবকটা নির্ণয় করে নিতে পারো, ওই স্কেল থেকে আমরা নির্ণয় করে নিতে পারি দেখি, আর অথবা গায়ে লেখা থাকে। ভার্নিয়ার ধ্রুবকটা কি? প্রধান স্কেলের ভার্নিয়ার ধ্রুবকটা উপর দিয়ে আর একটা স্কেল স্লাইড করতে পারে, এই জন্য নাম আছে ভার্নিয়ার স্কেলের আর নাম স্লাইড ক্যালিপার্স। আর একটা স্কেল আছে, ওই স্কেলটা স্লাইড করতে পারে। তো ওই স্কেলের ওইটাকে বলে ভার্নিয়ার স্কেল, যেটা স্লাইড করতে পারে ওটাকে বলে ভার্নিয়ার স্কেল। আর মূল স্কেলের যেটা বডি, তার উপর যেটা স্লাইড করতে পারে। তাহলে প্রধান স্কেলের প্রথমে এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেল যেটা স্লাইড করতে পারে, সেই ভার্নিয়ার স্কেলের প্রথমে এক ভাগ যতটুকু ছোট তার পরিমাণকে আমরা বলবো ভার্নিয়ার ধ্রুবক। তাহলে প্রধান স্কেলের 10 ভাগ, মূল স্কেলে প্রধান স্কেল 10 ভাগ, ভার্নিয়ার স্কেলের 9 ভাগের সমান। তাহলে ভার্নিয়ার স্কেলের এক ভাগ ছোট হবে। তাহলে যতটুকু ছোট তার পরিমাণটাকে আমরা কি বলবো? ভার্নিয়ার ধ্রুবক। একে আমরা বিসিতে প্রকাশ করবো এবং এটা নির্ণয় করবো কিভাবে? আমাদের প্রধান স্কেলের পাঠ সাধারণত 1 মিলিমিটারে থাকে, আর ভার্নিয়ারের ভাগ সংখ্যা আমাদের এখানে দেখা গেল 10। ভার্নিয়ার স্কেলের 10 ভাগ
প্রথম স্কেলের 9 ভাগের সমান, বা ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রথম স্কেলের 19 ভাগের সমান, এরকম হতে পারে। বা ভার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রথম মূল স্কেলের 18 ভাগের সমান, 18 ভাগের সমান হতে পারে। সাধারণত থাকে 19 ভাগের সমান বা 9 ভাগের সমান। তাহলে আমরা সেই ভার্নিয়ার স্কেলের যদি আমরা 9 ভাগের সমান হয়, তাহলে 1/10 বা এরকম হতে পারে 1/20, 1/20 এর 1/10 দিলে এটা আমাদের 20 নির্ণয় করবো। এবং এই ভার্নিয়ার ধ্রুবকের একটা একক থাকবে, কারণ এখানে তো মিলিমিটার, মিলিমিটার, তার তো মিলিমিটার হবে। ভার্নিয়ার ধ্রুবক একক আছে মিলিমিটার, ঠিক আছে। তাহলে ভার্নিয়ার ধ্রুবকটা আমরা বুঝতে পারলাম। তাহলে ভার্নিয়ার ধ্রুবকটা আমরা হিসাবটা কিভাবে করব, যে ভার্নিয়ার ধ্রুবকটা যে বিসি ইকুয়াল টু আমরা S/N, এই সূত্রটা আমরা কিভাবে প্রতিপাদন করতে পারবো, কিভাবে আমরা আসতে পারবো ভার্নিয়ার ধ্রুবকটা। ধরো প্রধান স্কেলের ভার্নিয়ার স্কেলের 10 ভাগ প্রধান স্কেলের কয় ভাগের সমান? 9 ভাগের সমান। ভার্নিয়ার স্কেলের 10 ভাগ প্রধান স্কেলের 9 ভাগের সমান। তাহলে আমরা লিখি ভার্নিয়ার স্কেলের 10 ভাগ সমান প্রধান স্কেলের 9 ভাগ। তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ, মানে ক্ষুদ্রতম 1 ভাগ, এটা ক্ষুদ্রতম লিখতে হবে, ক্ষুদ্রতম 1 ভাগ, ক্ষুদ্রতম 1 ভাগ। তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম কয় ভাগের সমান? 9/10 ভাগের সমান। তাহলে আমরা জানি প্রধান স্কেলের প্রথম 1 ভাগের মান কত? প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের মান, প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ সমান 1 মিলিমিটার। প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ সমান 1 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম কয় ভাগের সমান? 9/10 ভাগের সমান। তাহলে পার্থক্যটা, তাহলে আমাদের পার্থক্য আমরা পাবো 1/9/10, 1/9/10 মিলিমিটার। তাহলে প্রধান ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ সমান 9/10 মিলিমিটার, 9/10 ভাগ করে 9/10 মিলিমিটার। তাহলে 1 বিয়োগ 9/10 মিলিমিটার। তাহলে আমরা পার্থক্য কত পাচ্ছি? 10 বিয়োগ, এখানে 10 বিয়োগ 9 সমান এত মিলিমিটার, সমান আমরা পাচ্ছি 1/10 মিলিমিটার। তাহলে আমরা এক আসছে আমাদের সেই সূত্র ছিল S/N, আমাদের BC ইকুয়াল টু সূত্র ছিল BC ইকুয়াল টু S/N। তাহলে S/N, S এর মানে 1 আর N এর মানে হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা। তাহলে আমরা এখান থেকে ভার্নিয়ারের ভাগ সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। তাহলে আমরা যদি ভার্নিয়ারের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান হতো, তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত হতো? 1/20 বা 1/20। এইভাবে আমরা ভার্নিয়ার ধ্রুবকটা নির্ণয় করতে পারি। তাহলে সূত্রটা কিভাবে প্রতিপাদন করতে সেটা আমি দেখাই দিলাম। এরপরে আমাদের প্রশ্ন আছে যে পরবর্তী ক্ষতে প্রশ্ন যে পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন বলতে কি বোঝায়? পানির আপেক্ষিক তাপ কত? পানির আপেক্ষিক তাপ পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি, 4200 জুল পার কেজি পার কেলভিন, পানির আপেক্ষিক তাপ আমরা জানি 4200 জুল পার কেজি পার কেলভিন। এটা বলতে আমরা কি বুঝি? এটা বলতে আমরা বুঝি যেহেতু পার কেজি টু দি পাওয়ার -1, তাহলে পার কেজি মানে 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে 4200 জুল তাপের প্রয়োজন। 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে 4200 জুল তাপের প্রয়োজন। আবার আমরা বলতে পারি 1 কেজি ভরের পানির তাপ ধারণ ক্ষমতা 4200 জুল পার কেলভিন তাপ ধারণ ক্ষমতা। আমরা দুই রকম অর্থ বুঝতে পারি যে 1 কেজি পানির তাপমাত্রা 1 কেজি ভরের পানির তাপমাত্রা
1 কেজি ভরের পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে 1 কেলভিন বাড়াতে 4200 জুল তাপের প্রয়োজন। এটা হচ্ছে পানির তাপ ধারণ ক্ষমতা। 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে 4200 জুল তাপের প্রয়োজন। আরেকভাবে লিখতে পারি 1 কেজি ভরের পানির তাপ ধারণ ক্ষমতা 1 কেজি পানির তাপ ধারণ ক্ষমতা 4200 জুল পার কেলভিন। 1 কেজি পানির তাপ ধারণ ক্ষমতা 4200 জুল পার কেলভিন। তাহলে আমরা দুই রকম অর্থ আমরা এখানে পাচ্ছি। তাপ ধারণ ক্ষমতা কাকে বলে? তাপ ধারণ ক্ষমতা হচ্ছে কোন বস্তুর, যেটা 1 কেজি হতে পারে, 2 কেজি হতে পারে, 3 কেজি হতে পারে, এখানে ভরের কোনো উল্লেখ থাকবে না। কোন বস্তুর তাপ ধারণ ক্ষমতাকে ওই কোন বস্তু যেটুকু তাপ ধরে রাখতে পারে সেটাই হচ্ছে ওই বস্তু তাপ ধারণ ক্ষমতা। আর আপেক্ষিকতা কাকে বলে? 1 কেজি ভরের কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলে আপেক্ষিক তাপ। আর কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন, কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে বস্তু তাপের প্রয়োজন তাকে বলে ওই বস্তু তাপ ধারণ ক্ষমতা। তাহলে কোন বস্তু তাপমাত্রা, সেখানে আমাদের ভরটা উল্লেখ করা থাকবে না, কিন্তু 1 কেলভিন বাড়াতে হবে। তাহলে তাপ ধারণ ক্ষমতা 4200 জুল পার কেলভিন, মানে 1 কেলভিন বাড়াতে। তাহলে 1 কেজি পানির তাপমাত্রা 1 কেজি পানির তাপ ধারণ ক্ষমতা 4200 জুল পার কেলভিন, মানে কি ওই একই কথা। 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে 4200 জুল তাপের প্রয়োজন। তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপের সংজ্ঞাটা আমাদের একটু জানতে হবে। যে আপেক্ষিক তাপের বেলায় 1 কেজি ভরের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে, আর তাপ ধারণ ক্ষমতা কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যেটুকু তাপের প্রয়োজন, এটা হচ্ছে পার্থক্য। তাহলে আমরা বুঝতে পারলাম। তারপরে আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটা যে স্লাইড ক্যালিপার্স আব্দুল রহিম গোলকের ব্যাস পরিমাপ করার জন্য একটি স্লাইড ক্যালিপার্স নিল, যার ভার্নিয়ার ধ্রুবক 0.05 মিলিমিটার। উক্ত স্লাইড ক্যালিপার দিয়ে গোলকটির ব্যাস পরিমাপ করা হলো, যার মূল স্কেল পার্ট 10 সেন্টিমিটার, ভার্নিয়ার সমপতন 10, গোলকটির ভর 1.5 কেজি, আর গ্লিসারিনের ঘনত্ব দেওয়া আছে 1260 কেজি পার মিটার কিউব। যাই হোক, এখন গোয়াতে প্রশ্ন আছে উদ্দীপকে দেওয়া তথ্য অনুযায়ী গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে গোলকটির ব্যাসার্ধ যখনই আমরা নির্ণয় করতে যাব, তখনই আমাদের ভার্নিয়ার স্কেলের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপের সূত্রটা আমাদের লাগছে। তাহলে ভার্নিয়ার স্কেলের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপের সূত্রটা কি? ভার্নিয়ার স্কেলের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপের সূত্র D equal to বা L equal to যাই দেখো DORL equal to প্রধান স্কেল পার্ট M যোগ BC ভার্নিয়ার কনস্ট্যান্ট গুণ ভার্নিয়ার সমপতন V। তাহলে প্রধান স্কেল পার্ট যোগ BC গুণ ভার্নিয়ার সমপতন। তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে আমরা এটাকে লিখি। এখানে BC ভার্নিয়ার ধ্রুবক BC ইকুয়াল টু দেওয়া আছে 0.05 মিলিমিটার। BC দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখন এটাকে আমরা মিলিমিটারকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করে দিয়ে যাই 0.005 সেন্টিমিটার। 1 আমাদের 10 মিটারে 1 সেন্টিমিটার। তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করলে সেন্টিমিটার পেয়ে যাবো। তাহলে BC পেয়ে গেলাম। এরপরে ভার্নিয়ার সমপতন V ইকুয়াল টু 10। ভার্নিয়ার সমপতনের কোনো একক নাই।
তারপরে মূল স্কেল পার্ট m ইকুয়াল টু 10 সেন্টিমিটার। তাহলে ভিসি রও একক সেন্টিমিটার, আবার মেইন স্কেল পার্টও সেন্টিমিটার, একই রকম নিয়ে গেলাম। এখন আমাদের গোলকটির ব্যাস নির্ণয় করতে হবে। তাহলে গোলকটির ব্যাস করতে হবে কি করব, ডি, ডায়ামিটার দিয়ে আমরা ব্যাস করব। তাহলে ডি ইকুয়াল টু এম যোগ ভিসি গুণ ভি। তাহলে এম হচ্ছে আমাদের কত, এম হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার যোগ ভিসি হচ্ছে আমাদের 0.005 গুণ 10, মানে সর্বপ্রথম 10। তাহলে আমরা পাচ্ছি 10.05 সেন্টিমিটার। আমরা এটা সেন্টিমিটার লিখে দিই, সেন্টিমিটার 10.05 সেন্টিমিটার, 10.05 সেন্টিমিটার। এখন গোলকটির ব্যাসার্ধ চাইছে, অর্থাৎ ব্যাসার্ধ আর ইকুয়াল টু, ব্যাসার্ধ আর ইকুয়াল টু ডি বাই 2, 10.05 ভাগ 2 এত সেন্টিমিটার। তাহলে আমরা পাবো কত, 5.025 সেন্টিমিটার। তাহলে আমরা এইভাবে মান দেওয়া থাকলে আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা ভার্নিয়ার ধ্রুবক যে কোনো দণ্ডের দৈর্ঘ্য বা গোলকের ব্যাস বা সিলিন্ডারের দৈর্ঘ্য আমরা এভাবে নির্ণয় করতে পারবো। দৈর্ঘ্য, বস্তু, উচ্চতা যাই থাকুক, তাহলে এখানে আমাদের গোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা গোলকটা ওই যে দুই চোয়াল আছে সিলিন্ডারের, দুই চোয়ালের মাঝে আমরা বসাই দেবো। বসাই দেওয়ার পরে আমরা পার্টগুলো এখানে আমাদের দেওয়াই গেছে, সাদা আমাদের এখানে পার্টগুলো দেওয়াই গেছে, জাস্ট আমরা ক্যালকুলেশন করে শুধু আমরা মানটা বসাই দেব। ক্লিয়ার? এরপরে বলছে যে উদ্দীপকে উল্লেখিত গোলকটি গ্লিসারিনে ছেড়ে দিলে ভাসবে কিনা ডুবে গাণিতিক বিশ্লেষণ করে মতামত দাও। তাহলে এখানে গোলকটির ভর আমাদের কত দেওয়া আছে, গোলকটির ভর আমাদের দেওয়া আছে নম্বর প্রশ্নে গোলকটির ভর, গোলকটির ভর, গোলকটির ভর m equal to 1.5 kg, 1.5 kg। গ্লিসারিনের ঘনত্ব, গ্লিসারিনের ঘনত্ব রো জি, রোতে ঘনত্ব বোঝায় আর গ্লিসারিন আছে জি। তাহলে গ্লিসারিনের ঘনত্ব দেওয়া আছে আমাদের 1260 কেজি বাই মিটার কিউব। গোলকটির ব্যাসার্ধ আর ইকুয়াল টু বলতে পারছি, গোলকটির ব্যাসার্ধ আর ইকুয়াল টু 5.025 সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা মিটারে প্রকাশ করি, তাহলে আমরা পাবো 5.025 গুণ 10 টু দি পাওয়ার -2, একটাতে ভাগ করতে হবে, 10 টু দি পাওয়ার -2 মিটার। গোলকটির ব্যাসার্ধ হয়ে গেল। আমাদের গোলকটির আয়তন, তো গোলকটির আয়তন v ইকুয়াল টু, গোলকটির আয়তন v ইকুয়াল টু 4/3 পাই আর কিউ। তাহলে মান বসা দিই 4/3 গুণ পাই মান 3.1416 গুণ আর এর মান 5.025 গুণ 10 টু দি পাওয়ার -2 এত কিউ। তো গোলকটির আয়তন হয়ে গেল। তাহলে এটাতে আমরা ক্যালকুলেশন করি, তারপরে বসাই। তাহলে 5.315 গুণ 10 টু দি পাওয়ার -4 মিটার কিউব। গোলকটির ঘনত্ব কত হবে, গোলকটির ঘনত্ব রো ইকুয়াল টু, আমাদের রো ইকুয়াল টু ভর বাই আয়তন m বাই b। তাহলে ভরের মান দেওয়া আছে 1.5 আর b এর মান আছে 5.315 গুণ 10 টু দি পাওয়ার -4, 10 টু দি পাওয়ার -4। তাহলে ভর বাই আয়তন আমরা পেয়ে গেলাম রো ইকুয়াল টু 22.24 ঘনত্ব হচ্ছে কেজি বাই মিটার কিউব।
এত কেজি বাই মিটার কিউব। এখানে আমাদের লিখতে হবে কেজি বাই মিটার কিউব, কেজি বাই মিটার কিউব, কেজি বাই মিটার কিউব। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি রো গ্রেটার দেন রো জি, আমাদের যে গ্লিসারিনের ঘনত্ব দেওয়া আছে 1260, তার থেকে আমাদের গোলকটার ঘনত্ব বেশি, রো গ্রেটার দেন রো জি। তাহলে এখানে আমাদের কি পাচ্ছি আমরা, এখানে আমরা পাইছি গোলকের ঘনত্ব কত, এই যে এটা পয়েন্ট 2822, আর গ্লিসারিনের ঘনত্ব হচ্ছে 1260। তাহলে এখানে আমরা পাচ্ছি অতএব রো গ্রেটার দেন রো জি, রো গ্রেটার দেন রো জি, অর্থাৎ গোলকটি ঘনত্ব গ্লিসারিনের ঘনত্ব অপেক্ষা বেশি, অতএব গোলকটি গ্লিসারিনে ছেড়ে দিলে ডুবে যাবে। এই হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন, এর একটা সমাধান করার চেষ্টা করলাম। আমরা আগামীতে দ্বিতীয় অধ্যায়ের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সবাইকে ধন্যবাদ। আর অবশ্যই বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে এবং বাড়ি থেকে এসে হাত মুখ ধুয়ে নেবে, আর জীবনকে ভালোবাসতে হবে, মায়ের থেকে দূরে থাকতে হবে। সকলকে ধন্যবাদ।